কি হয়েছে? কাঁদছিস কেন? ব্যথা লেগেছে? কোথায়? হাতে? কপালে? ইলমি কিছু না বলে কাঁদতেই লাগলো। আবরার বলল। কি হয়েছে বল আমাকে, না বললে বুঝবো কি করে ইলমি? আবরারের কণ্ঠ কিছুটা করুণ শোনালো। ইলমি হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে জানালো তার আব্বাজান আম্মাজান ভাইজানকে খুব মনে পড়ছে। আবরার হাতের উল্টো পিঠে ইলমির চোখের জল মুছে দিল, বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা চালালো। আশ্বাস দিল সকালে ইলমিকে তাদের কাছে নিয়ে যাবে। ইলমি আবরারের বুকে মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে কিছুটা থামলো। আবরার ইলমির গহনাগুলো নিজ হাতে খুলে দিয়ে ইলমিকে ফ্রেশ হতে পাঠালো। ইলমি ফ্রেশ হয়ে খয়েরি রঙের সুতির থ্রি পিস পরে ওয়াশরুম থেকে বের হলো। থ্রি পিসটা একটু আগেই আবিরা রেখে গিয়েছিল, এখন কিছুটা ভালো লাগছে, তার ফ্রেশও লাগছে। এতক্ষণ মাথাটা ভার ভার লাগছিল, গহনা শাড়িতে পাগল পাগল লাগছিল নিজেকে, অথচ সবাই তার কত প্রশংসা করলো, তাকে এই লাগছে সেই লাগছে, পরীর মতো লাগছে, হ্যান ত্যান। হ্যাঁ, কচু লাগছিল, পেতনির মতো লাগছিল, বিড়বিড় করে বলেই ভেঙচি কাটলো। আবরার উল্টো দিকে ফিরে চোখের উপর হাত রেখে শুয়েছিল। ইলমি এক পলকে সেদিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। ইলমিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আবরার চোখ মুখ কুঁচকে ধমকে বলল। মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? দাঁড়িয়ে থাকার ইচ্ছে থাকলে রুম থেকে বের হ। বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক, বেয়াদব। ইলমি এতক্ষণে মুখ খুলল। সারাদিন সে মুখে কুলু পেটেছিল তার আম্মাজানের আদেশে। এবার আর চুপ থাকতে পারল না, মুখ ভেঙচি কেটে বলল। এই এই, একদম ধমকাবেন না বলে দিলাম। আমার রুম, আমি দাঁড়িয়ে থাকবো নাকি বসে থাকবো নাকি হামাগুড়ি দিব সেটা আমার ইচ্ছে, তাতে আপনার কি? আবরার ভ্রু কুচকে বলল। সরি, শুনতে পাইনি। কার রুম? ইলমি কোমর হাত গুজে চট করে বলল। আজ থেকে এই রুম আমার, রুমের সব কিছুতে আমার অধিকার, এমনকি রুমের মানুষটাও। ও সরি, রাক্ষসটাও আমার। হুম। আবরার ভ্রু কুচকে বিড়বিড় করে বলল। যাক, ম্যাডামের মুখে বুলি ফুটেছে তাহলে। বলেই মুচকি হাসলো, তবে বেশ গম্ভীর স্বরে ধমকে বলল। 1 মিনিট, 1 মিনিট সময় দিলাম তোকে। 1 মিনিটের মাঝে রুম পুরো অন্ধকার চাই। আর যদি না হয় তাহলে তোর। ইলমি ভয় পেল, তড়িঘড়ি করে লাইট অফ করে দিল, অন্ধকার হাতড়ে বিছানার দিকে ধীর পায়ে হাঁটলো। বিড়বিড় করে বলল। লোকটা আস্ত একটা বদমাস, সব সময় শুধু হুমকি ধামকি। হ্যাঁ, সে একজন এমপি, বাইরের মানুষকে হুমকি ধামকি দেবে বলে ঘরের বউকে দেবে? কি আজব! কখনো ভালো তো কখনো খারাপ, দুমুখো মানুষ কোথাকার। আসলে লোকটা আস্ত একটা করলা, এর জন্যই তো কথাগুলো এমন তেতো। রাক্ষস একটা। হুম। বিড়বিড় করতে করতে ধীর পায়ে বিছানার পাশে গিয়ে বসলো। বিছানা হাতড়ে আবরারের থেকে বেশ দূরত্ব নিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে লাগলো, এপাশ ওপাশ করতে লাগলো। আবরার ইলমিকে এভাবে এপাশ ওপাশ করতে দেখে গম্ভীর স্বরে বলল। আর একবার নড়াচড়া করলে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিব। ইলমি ভেংচি কাটলো, আবরারের মতো করে বলল। আরেকবার নড়াচড়া করলে বেড থেকে ধাক্কা মেরে ফেলে দিব। হুম, মগের মুল্লুক পেয়েছে। আবরার কিছু বলল না, রুম জুড়ে পিনপত নীরবতা বিরাজ করলো। ইলমি কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘোরে নিজেদের মাঝে দূরত্ব ঘুচিয়ে আবরারের গা ঘেঁষে আসলো। কিছু সময় পর ঘুমের ঘোরে নিজের এক হাত আবরারের পেটের উপর দিয়ে তুলে দিল। আবরার সবেমাত্র ঘুমাতে নিচ্ছিল, ঘুম ছুটে গেল তার, নিজের থেকে ইলমির হাত সরিয়ে দিল। ইলমি পুনরায় হাত তুলে দিতে আবরার ইলমির তুলতুলে ছোট দেহখানা নিজের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। অশান্ত ছটফট করা মনটা একটু হলেও শান্তি পেল যেন। ইলমিকে জড়িয়ে পরম শান্তিতে চোখ বুজতেই দু চোখে রাজ্যের ঘুম এসে পাড়ি জমালো। অতঃপর প্রেয়সীকে বুকে জড়িয়ে আবরার এক শান্তির ঘুমের রাজ্যে তলিয়ে গেল। এক সুন্দর নতুন ভোরের সূচনা হলো। রাতের অন্ধকার কাটিয়ে ধরণীতে আলো ফুটে উঠল। জানালার পর্দা ভেদ করে রুমে সকালের মিষ্টি রোদ প্রবেশ করছে। চোখে মুখে রোদ এসে পড়তেই আবরারের ঘুম ভেঙে গেল। নড়তে গেলেই নিজের বলিষ্ঠ বুকের মাঝখানটায় কারো উপস্থিতি টের পেল কেউ একজন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ঘুমিয়ে আছে। ইলমির ঘুমন্ত মায়াবী মুখশ্রী পানে চাইতেই আবরার মুচকি হাসল। ঘুমন্ত ইলমির মুখশ্রীখানা সরল নিষ্পাপ লাগছে আবরারের কাছে। আবরার মুগ্ধ হচ্ছে বারংবার। এই মেয়েটাকে দেখলেই তার চোখ জুড়িয়ে আসে, অদ্ভুত এক শান্তি অনুভব করে। ঘুমন্ত ইলমির কপালে টুপ করে চুমু এঁকে দিল, তারপর ইলমির থেকে ছাড়িয়ে নিল নিজেকে। পর্দাগুলো টেনে দিয়ে রুমটা অন্ধকার দিল। পরপর ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। ঘড়িতে 8টা। ইলমি এখনো ঘুমে বিভোর। এদিকে 8টা বেজে গেছে, সে টেরও পেল না, এমনকি কেউ ডাকলও না। ইলমির ঘুম ভাঙলো মাত্রই। পর্দা টেনে দেওয়ায় পুরো রুম এখনো অন্ধকার। পাশে তাকাতেই দেখলো পাশে আবরার নেই। ইলমি আড়মোড়া ভেঙে উঠে বসলো, চোখ মুখ কুচকে বলল। এই ভোরবেলা লোকটা আবার কোথায় গেল? বিছানা থেকে ঘড়িতে সময় দেখতেই হতভম্ব হয়ে গেল। 8টা বেজে গেছে, অথচ সে ভাবছে 5টা কি 6টা বাজে। ইলমি আতকে বিছানা থেকে নেমে পড়ল, বিড়বিড় করে বলে উঠল। হায় হায়, এত বেলা, এত বেলা করে ঘুমালাম আমি।
আম্মা জান পই পই করে বলে দিয়েছিল শ্বশুর বাড়িতে পড়ে পড়ে বেলা পর্যন্ত না ঘুমাতে। আপাতত প্রথম দিনে যেন সে বেলা করে না ঘুমায়, যদিও সে বাড়িতে এসেছে থেকেছে, এমনকি বেলা করে ঘুম থেকে উঠেছে। তবে তখন সেটা ফুপির বাড়ি ছিল, আর এখন এটা শ্বশুর বাড়ি। আগের মতো করা চলবে না। ইলমির চোয়ালদয় ঝুলে পড়ল। এই কথাটা যদি তার আম্মাজানের কানে যায়, তার আম্মাজান তাকে কি করবে সেটা শুধুমাত্র সেই জানে। ইলমি তড়িঘড়ি করে ওয়াশরুমে ছুটল। ফ্রেশ হয়ে নিচে নামতে দেখলো ইমামুল তালুকদার সোফায় বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। ইলমি সে সালাম দিল। ইলমির আম্মাজান পই পই করে বলে দিয়েছেন মুরব্বীদের সালাম কালাম দিতে। ইমামুল তালুকদার হেসে জবাব দিলেন। ইলমি ধীর পায়ে কিচেনে গেল। কিচেনে আসমা বেগম ব্যস্ত হাতে রান্না করছে। সুফিয়া ফ্লোরে বসে সবজি কাটছিল। ইলমিকে দেখতে পেয়ে সুফিয়া পান খাওয়া পাথর পড়া দাঁতগুলো বের করে হেসে বলল, এই যে ইমি আপা উইঠা পড়ছেন। আপা আপনি এনে আইলেন কেন? কিছু লাগলে আমার কন, আমি দিতাছি। কি রে ইলমি, কিছু লাগবে? ইলমি মাথা নাড়িয়ে না বুঝালো। আসমা বেগম বললেন। তাহলে ইলমি ধীর কণ্ঠে বলল। আমি রান্নায় সাহায্য করি। আসমা বেগম হেসে উঠলেন। তার সাথে সাথে সুফিয়াও দাঁত বের করে হো হো করে হেসে উঠল। ইলমি হকচকিয়ে উঠল। ফ্যাল ফ্যাল চোখে তাদের দিকে তাকিয়ে ভাবলো, এখানে সে কি এমন বলল যে তাদের দুজনের এত হাসি পেল? কি অদ্ভুত ব্যাপার স্যাপার। রান্না করেছিস কখনো? ইলমি মাথা নেড়ে না বোঝালো। সত্যি তো, সে কখনো রান্না করেছে? করেনি তো। সুফিয়া হাসতে হাসতে বলল, ইমি আপা আপনি কি রান্নান ঘরে কখনো গেছেন? আপনারে কেমন সাহায্য করবেন কন তো? ইলমির গায়ে লাগলো বোধহয় কথাটা। সে কখনো রান্না করেনি বলে কখনো পারবে না এমন তো আর না। চেষ্টা করলে অবশ্যই পারবে। ভ্রুকুটি কুচকে সুফিয়ার উদ্দেশ্যে বলল। সুফিয়া আপা কখনো রান্না করেনি বলে কি আমি রান্না পারি না নাকি? সুফিয়া মুখ কুচকে ফেলল। থমথমে কণ্ঠে বলল, ইমি আপা আমার নাম সুফিয়া, সুফিনা। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সুফিয়া আপা আমার নাম ইলমি, নট ইমি। দেখেন খালা, ইমি আপারে তো আমি ভালোবেসে ইমি ডাকি। হে কেন আমারে সুফি ডায়ে কন্ত? সুফি হন্ডে আমার ভালা ঠেকে না, কেমনে জানি লাগে। দেখো ফুপি, সুফি তো আমিও ভালোবাসা ডাকি। এতে আপার কেন এত লাগে কও তো? আসমা বেগম মুচকি হাসলেন। দুজনের হারাহারি জবাবে পরপর ধমকে উঠলেন। এই চুপ করবি তোরা? এই সুফিয়া, তোর হলো? সুফিয়া চোখ মুখ কুচকে বলল। হ খালা হইছে, দাঁড়ান ধোয়া দিয়া নি। ইলমি সুফিয়াকে ভেঙচি কাটলো। আসমা বেগম বলল। খিদে পেয়েছে? ইলমি মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। বিড়বিড় করে বলল, আমার খিদে পেয়েছে ফুপি। কিভাবে বুঝলো? ফুপি কি মনের কথা বোঝা যায় নাকি? তিন বাদরকে ডেকে নিয়ে আয় তো। ইলমি চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এটা কি আদৌ তার শ্বশুর বাড়ি, নাকি এ যেন সব আগের মতোই চলছে, কোনো পরিবর্তন নেই? অথচ ইলমির আম্মা কত কিছু শিখিয়ে পড়িয়ে দিলেন। ইলমি মাথা নেড়ে কিচেন থেকে বের হতে নিলে এমন সময় রান্নাঘরে মিলি ছুটে আসলো। ইলমির সামনে পড়তেই মিলি চমকে উঠল। যেন ইলমি ভ্রু কুচকে তাকাতেই দেখলো মিলির চোখে মুখে কেমন যেন আশঙ্কা দেখলো, যেন মিলি ভীষণ ভয় পেয়ে আছে। ইলমি মুখ তুলে কিছু বলতে নিলে মিলি তড়িঘড়ি করে সরে গিয়ে আসমা বেগমকে বলে উঠল। আন্টি আবরাব কোথায়? আমাকে আজ চলে যেতে হবে, রিসেপশনের দিন না হয় আবার আসব। মিলি চলে যাবে। চলে যাওয়ার আগে ইলমিকে সবটা জানাতে হবে। ইলমি থমথমে মুখে চলে গেল ওদের সামনে। মিলিকে কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না। ইলমি জানতে চায় মিলি কেন এমন করলো তার সাথে। ওই লোকগুলোর সাথে মিলির কি কানেকশন? ঘুটঘুটে অন্ধকার বন্ধ পরিত্যক্ত গোডাউনে 5 জন লোক। করিম, সেলিম, হাবিব, সাত্তার, রিফাত অচেতন। আহত মানুষ চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। চোখে মুখে পানি ছিটা পড়তে এক এক করে 5 জনই পিটপিট করে চোখ মেলে চাইল, কিন্তু নিজেদের অবস্থান ঠাহর করতে পারল না। চোখ মেলে তাকাতেই সব অন্ধকার দেখলো। কোথাও কোনো আলোর ছিটে ফোটাও নেই। হাত পা নাড়াতে গিয়ে বুঝলো তারা বন্দি। ফাহাদ আবরার নামক মানুষটার হাতে অবশেষে তারা ধরা পড়ে গেছে। করিম হাত পায়ের বাঁধন খোলার হাজার চেষ্টা করে পারল না। কিছুক্ষণ পর গর্জিয়ে উঠে চেঁচিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করে বলল, জানোয়ারের বাচ্চারা, বাইন্দা রাখছস কে? কই পালাইছস কুত্তার বাচ্চারা? কই আনছস? কই রাখছস আমাগরে? বান্ধন খুইলা দে। কথা শেষ করার আগেই গোডাউনের দরজা খুলে গেল। বাহিরে জলজল করে জ্বলতে থাকা এনার্জি বাল্বের আলো অন্ধকার গোডাউনের ঘরটায় প্রবেশ করলো। এতে অন্ধকার কিছুটা কমলো। দরজায় কালো অবয়ব দেখা যাচ্ছে। আস্তে আস্তে ছায়া রুমের ভিতরে চলে এলো। 5 জন অন্ধকারে একে অপরের মুখ চাচাই করলো। আস্তে আস্তে ছায়াটা কাছে আসতে দেখলো এটা আবরার, আর তার সাথেই আবির।
আবরার পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে চেয়ার টেনে বসলো। আজকের আবরার যেন অন্য আবরার। আবরার 5 জনের মুখের দিকে চেয়ে অদ্ভুতভাবে শব্দ করে হাসলো। নির্জনতায় ঘেরা গোডাউনে আবরারের হাসির ঝংকার শোনা গেল। আবির সবটা দেখছে, ভয়ও লাগছে আবিরের। 5 জন ভয় ভয় চোখে আবরারের হাসি দেখছে। চিবুক গিলে করিম চেঁচিয়ে বলল, শালা, তোর ময়না পাখির গায়ে হাত লাগছে বইলে আগুন লাগছে গায়ে? আগুন? এই যে যে হাত বান্ধা রাখছস এই হাত তোর ময়নার গায়ে পড়ছে। আবরার হাসি থামালো। চোখে মুখে গম্ভীরতা দেখা গেল। পরপর আবরার হাসলো। হাসি থামিয়ে আবরার করিমের নাক বরাবর ঘুষি দিতে করিম পিছন দিকে হেলে পড়ল। নাক মুখ ছুটে গলগল করে রক্ত পড়তে লাগলো। আবির আতকে উঠল। এই সেই আবরার যাকে দেখে নিজের কাছের মানুষরাও ভয়ে জমে যায়। এই সেই আবরার যার সামনে কথা বলতে কয়েকবার ভাবতে হয়। আর এই আবরারের সামনে গড়গড় করে যত আজগুবি কথা বলে যায় বাচ্চা মেয়েটা। এই আবরার কিনা একটা বাচ্চা মেয়ের কাছে অসহায়। আবির আগে থেকেই সবটা জানতো, বুঝতো, তবে কখনো সাহস করে বলে উঠতে পারতো না। কিন্তু আবরার কি করলো শেষে কিনা বিয়ে করে নিল, তাও কাউকে না জানিয়ে। আর সেই বাচ্চা মেয়েটার দিকে হাত বাড়িয়ে ওরা ওদের কপাল পুড়িয়েছে। এখন কি ওদের হবে একমাত্র স্বয়ং ফাহাদ আবরার বলতে পারবে। আবরার কপালে আঙ্গুল ঘষে গম্ভীর স্বরে বলল, কে সাহায্য করেছে তোদের? তোদের মতো পাতি লোকদের কাজ এগুলো না। সত্যি বল, শাস্তি কম পাবি। করিমের অবস্থা দেখে বাকি 4 জন ভয়ে কাঁপতে লাগলো। সবটা বলেও দিল। আবরার সবটা শুনে রাগে থরথর করে কাঁপতে লাগলো। কপালের রগটা ফুলে ফেপে উঠল। চোখ দুটো মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। চেয়ারে লাথি বসাতে চেয়ার ছিটকে পড়লো দূরে। আবির সহ সবাই আটকে উঠল। আবির ভয়ে ভয়ে পড়ল। শান্ত হন ভাই। আবরার রাগে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বের হতে গিয়ে বলল, ওদের ব্যবস্থা কর। আবির শুধু দুদিকে মাথা নাড়ল। কেটে গেছে কয়েক মাস। ইলমি অনার্স প্রথম বর্ষে অ্যাডমিশন নিয়েছে কিছুদিন হলো। সময়ের সাথে সাথে কিছু সম্পর্ক বিভিন্ন রূপ ধারণ করে। কিছু সম্পর্ক গিয়ে থাকে তিক্ততা, আর কিছু সম্পর্ক ছড়ায় মধুরতা। কিছু সম্পর্কে বিচ্ছেদ, আর কিছু সম্পর্ক নতুন সূচনায়। সময়ের সাথে সাথে সব পরিবর্তন হয়ে যায়। মানুষের মন, সম্পর্ক, সব 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 পৃথিবীর সমস্ত কিছুই পরিবর্তনশীল। এই তো ইলমি এই কয়েকদিনে আবরারের মাঝে নিজেকে পুরোপুরি হারিয়ে বসে আছে। আবরারের অপ্রকাশিত ভালোবাসা, ইলমির প্রতি যত্ন, সবকিছুই ইলমিকে আবরারকে ভালোবাসতে বাধ্য করেছে। নিজেকে বলতে এখন তার আবরারকেই মনে হয়। একটা মানুষ কি করে কয়েকদিনের মাঝে এভাবে মায়ায় জড়িয়ে পড়তে পারে, এভাবে হুটহাট ভালোবাসতে পারে? হাউ স্ট্রেঞ্জ। আসলে কাউকে ভালোবাসতে, মানুষের মায়ায় জড়াতে হাজারখানেক কারণ লাগে বলে মনে হয় না। বরং কোনো মানুষকে ঘৃণা করতে হাজারখানেক কারণ লাগে। হুটহাট কাউকে ভালোবেসে গেলেও হুটহাট কাউকে ঘৃণা করা যায় না। ইলমি ভীষণ করে মায়ায় জড়িয়েছে, ভালোবেসে ফেলেছে তার শ্যামবর্ণ কিউট এমপি মশাইকে। কে জানতো হুটহাট বিয়ে করা তার বরকে সে এতটা ভালোবেসে ফেলবে। তবে ইলমি ভেবে পায় না হঠাৎ কি এমন মিরাক্কেল ঘটলো। আবরারের মতো রাক্ষস রাজা দুষ্টু ইলমির মিষ্টি রাজা মশাই হয়ে গেল। তবে করলার বাগান নামটা সে চেঞ্জ করতে চায় না। লোকটা হুটহাট তার উপর রেগে যায়। রেগে গিয়ে কথাও শোনায়। এই তো রাতেও কতগুলো কথা শোনালো লোকটা। ইলমি কি ইচ্ছে করে তার পাঞ্জাবিতে লিপস্টিক লাগিয়েছিল নাকি? সে তো নিজেই কাছে আসলো। যেই সাদা পাঞ্জাবিতে লাল লিপস্টিক লাগলো অমনি সব দোষ ইলমির। ভাবা যায় লোকটা আস্ত একটা অসভ্য। অলস দুপুর। বাড়ির বড়রা হয়তো নিজেদের রুমে। ইলমি, আবিরা, তুর্না, তুরফা ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডার টপিক কতজনকে গাধা বানিয়েছে, কতজনকে নিজের পেছনে নাকের দড়ি দিয়ে ঘুরিয়েছে। ইলমি, লাবিব গাধার কি খবর? আবিরা অতি আগ্রহে হেসে বলল, কি খবর আবার? ইলমির বিরহে দেবদাস। ইলমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে সোফায় উঠে বসে পড়ল। ওসব গাধাদের খোঁজ খবর আমি রাখি না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো দ্য গ্রেট এমপি সাহেব আবরার ভাইয়ের খোঁজ রাখো, মাঝে মাঝে গভীরাতে খোঁজ রাখো, তাই না ভাবিজি? ইলমির গাল দুটো লজ্জায় লাল হয়ে উঠল। এই বজ্জাত মেয়েগুলো কারণে অকারণে তাকে লজ্জায় ফেলার ফুরসত খুঁজে বেড়ায়। তুর্না ইলমির লজ্জা বাড়িয়ে দিতে বলল, ওরে ওরে, লজ্জাবতী, কি লজ্জা কি লজ্জা। আবির, তুরফা হো হো করে হেসে উঠল। ইলমি চোখ পাকালো, ধমকে বলল, তোর নাকি বাচ্চি, চুপ করবি? আচ্ছা শোন না, তাসবির ভাই কিন্তু যথেষ্ট স্মার্ট, ড্যাশিং, সুদর্শন ছিল, আর অনেক কিউটও। তুর্না তাল মিলিয়ে বলল, হুম, তাসবির ভাইয়া অনেক কিউট, এক কথায় কিউটে ডিব্বা, তাই না রে গুলুমুলু তাসবির ভাই? আবিরা, ইলমি মুখ চাচাই করে ঝংকার তুলে হেসে উঠল। এদিকে আবরার ক্লান্ত হয়ে বাড়ির সদর দরজায় এসে দাঁড়িয়েছে। সাথেই আবির।
আবরারের চোখে মুখে গাম্ভীর্যতা। আবরার দরজা থেকে ভ্রু কুঁচকালো। আবির হতবাক হয়ে চার তরুণীর কথাগুলো শুনে যাচ্ছে আর পাশের মানুষটার ভাবমূর্তি পর্যবেক্ষণ করছে। হঠাৎ তুরফা দরজায় তাকাতেই ভাইজানকে দেখে চুপসে গেল। পুরো ড্রয়িং রুমে শুধু ইলমির হাসির শব্দ শোনা যাচ্ছে। আবরার নিঃশব্দে ড্রয়িং রুমে এসে দাঁড়াতে তুরফা তড়িঘড়ি করে বসা থেকে উঠে পড়ল। তুরফা তুতলিয়ে বলল, বাবা ভাইজান। চারজন চকিতে পাশ ফিরল। আবরারের চোখ মুখ কঠিন রূপ ধারণ করেছে। আবির চিবুক গিলে নিল। আবরার এক পলক ইলমির দিকে তাকিয়ে গম্ভীর স্বরে ধমকে ইলমিকে রুমে আসতে বলে গটাগট পা ফেলে রুমে চলে গেল। ইলমি কাচুমাচু মুখ করে সবার মুখের দিকে চাইলো, পরপর রুমের দিকে পা বাড়ালো। ইলমি চলে যেতে তিনজন হু হা করে হেসে উঠল। তুর্না নিজের চশমাটা ঠিক করে আর চোখে আবিরের দিকে তাকাতেই দেখলো আবির ভ্রু উঁচিয়ে তুর্নার দিকে তাকিয়ে তুর্নার হাসি মিলিয়ে গেল। আবির থমথমে মুখে বলল, সুপি আপা, এক গ্লাস পানি দিবেন তো? ভাইয়া বসুন। সোফা থেকে উঠে দাঁড়ালো আবির। মাথা নেড়ে সোফায় বসতে তুর্না পানি হাতে এসে দাঁড়ালো। আবির তুরফা মিটিমিটি হেসে চলেছে। আবির সেদিকে তাকিয়ে কপাল খানিকটা কুঁচকে তুর্নাকে উদ্দেশ্য করে বলল, আপনি কেন? সুপি আপা। তুর্না চট করে বলল, পানি চাই নাকি সুফিয়া আপাকে? বলেই জিভ কামড়ালো। আবির থতমত খেয়ে গেল। এমে বলে কি? আবিরা তুরফা এবার শব্দ করে হেসে উঠল। আবির ধমকে উঠতে দুজন মুখে আঙ্গুল চেপে চুপ করে যায়। তুর্নার থেকে পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানি খেয়ে গটাগট পা ফেলে বাসা থেকে বের হয়ে গেল আবির। পুরো রুম জুড়ে পিনপতন নীরবতা। আবরার পুরো রুম জুড়ে পায়চারি করছে। ইলমি মাথা নিচু করে দরজায় পাশে এসে দাঁড়ালো, হাতে পানির গ্লাস, গায়ের ওড়নাটা এক হাতে পেঁচিয়ে মোচড়াচ্ছে। আবরারকে দেখে মনে হচ্ছে সে ভীষণ রেগে আছে। ইলমি বুঝতে বাকি নেই সে আজকেও এই লোকটার কথা শুনতে যাচ্ছে। ইলমি ভয়ে ভয়ে মুখ কাচুমাচু মুখ করে সবটা রুমে কাপা কাপা হাতে পানির গ্লাস আবরারের সামনে ধরতেই আবরার রাগি চোখে ইলমির দিকে তাকায়। পানির গ্লাস এক ঝটকায় সরিয়ে দিতে গ্লাসের পানি ফ্লোরে পড়ে যায়। ইলমি ভয়ে দু কদম পিছিয়ে যেতে আবরার ইলমির ছোট্ট দেহখানা নিজের একদম কাছে টেনে গম্ভীর স্বরে বলে ওঠে, ছেলেটাকে তোর সাথে ছেলেটার কি? ইলমি রাগের কারণ বুঝতে পেরে হাসবে নাকি কাঁদবে বুঝে উঠতে পারল না। সামান্য একটা কারণে এভাবে রেগে যাওয়ার কি আছে? ইলমি মনে মনে বাঁকা হাসলো। ভাবলো হুটহাট এই ইলমির সাথে রাগারাগি, তাই না? দেখাচ্ছি মজা। মুখ ভার করে চেঁচিয়ে বলল, বয়ফ্রেন্ড ছিল, ভালোবাসতাম ওনাকে। 4 বছরের রিলেশন ছিল আমাদের। দুজন দুজনকে কত ভালোবাসতাম। শুধু আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমি তসবির ভাইকে পেলাম না। আবরারের এবার যেন রাগে মাথা ফেটে যাচ্ছে। ইলমির কথা শেষ হতে ইলমির অধর যুগল নিজের আয়ত্তে নিয়ে নিল। নিজের রাগ পুরোদমে মিটিয়ে ইলমিকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দিল। ইলমি টাল সামলাতে না পেরে সোফার কাছটায় গিয়ে পড়ল। হালকা ব্যথাও পেল, তবে শব্দ করল না। পরপর আবরার গটাগট পা ফেলে ইলমিকে রেখে রুম থেকে বের হয়ে গেল। তালুকদার বাড়ির 3 গিন্নি আজ ভীষণ ব্যস্ত। বাড়ির বড় মেয়েকে দেখতে পাত্রপক্ষ আসবে। একজন ব্যস্ত হাতে আসমা বেগম আর হিমি বেগম সবটা করছেন। ইলমি তাদের হাতে হাতে সাহায্য করছে। বাড়ির একমাত্র বউ বলে কথা, তাকে তো সব দিকে খেয়াল রাখতেই হবে। এই কয়েক মাসে হিমি বেগম আর আসমা বেগমের থেকে কয়েক পদের রান্নাও সে শিখে নিয়েছে ইলমি, তবে কখনো রান্না করা হয়ে ওঠেনি। ইলমি ব্যস্ত পায়ে রান্নাঘর থেকে বের হলো। পুরো বাড়ি সাফসাফাইয়ের দায়িত্ব গিয়ে পড়েছে সুফিয়ার উপর। ইলমি সেটাই দেখতে গেল সুফিয়া কত দূর পর্যন্ত করতে পেরেছে। ইমরুল তালুকদার ড্রয়িং রুমে জুড়ে পায়চারি করছেন। উনি এখনই এত তাড়াতাড়ি নিজের মেয়েকে বিয়ে দিতে চায় না, কিন্তু বন্ধুর মুখের উপর নাও করতে পারেনি। মাহির ছেলে ভালো এডুকেটেড, ভালো জব, সব মিলিয়ে ইমরুল তালুকদার যেমন ছেলে চান মাহির ঠিক তেমনই। হিমি বেগমের আর আসমা বেগমের হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে ইলমি। এই কয়েক মাসে ইলমির সাথে হিমি বেগমের বেশ ভাব হয়েছে। হিমি বেগম ইলমির হাস্যোজ্জ্বল মুখ পানে চেয়ে মনে মনে বলে উঠলেন, নিষ্পাপ চেহারা, এই মেয়েটার যদি কিছু হয়ে যেত আমি নিজেকে কিভাবে ক্ষমা করতাম? কিভাবে আমি এত নিকৃষ্ট হয়ে উঠছিলাম? ছি, ধিক্কার জানাই নিজেকে। রাগে ক্ষোভে ঘৃণায় একজন রাক্ষসী হয়ে উঠেছিলাম। হিমি বেগমের ভাবনার মাঝে ইলমি ডেকে উঠল, ও ছোট মা, দেখো না হয়েছে কিনা। হ্যাঁ হয়েছে, এখন তুই যা, আমি আর আপা দেখে নিব। কয়েক মাস আগে হিমি বেগম নিজের ভুল বুঝতে পেরেছেন। সেদিন আবরার সবটা জেনে শুনে বাড়িতে এসেছিল। মিলিকে ড্রয়িং রুমে সবার সামনে কষিয়ে একটা থাপ্পড় দিতে হিমি বেগম ছুটে আসেন। আবরার সবটা খুলে বলতে সবাই যেন আকাশ থেকে পড়ল। সাথে হিমি বেগমও আবরার সময় মতো সেদিন না থাকলে মেয়েটার সাথে কি হতো এটা ভেবেই আসমা বেগমের গা কেঁপে উঠল। পুরো তালুকদার বাড়ি আবরারের হুঙ্কারে কেঁপে উঠল। ইমরুল তালুকদার তীব্র কণ্ঠে বললেন, এসব কি?
কেন করছো তুমি? মিলির ফর্সা গালে আবরারের হাতের ছাপ বসে গেছে, চোখ দুটো জলে ভরে উঠেছে, গালে হাত চেপে কেঁদে উঠল। ভালোবাসি, আমি আবরাবকে ভালোবাসি। তুমি আমায় ঠকিয়েছো আবরাব, আপনারা সবাই আমাকে ঠকিয়েছেন। আবরার রাগী কণ্ঠে বলল, ঠকিয়েছি? তুই আমার ভালো বন্ধু ছিলি মিলি, জাস্ট আ ফ্রেন্ড। হ্যাঁ হ্যাঁ ঠকিয়েছো। কি আছে ওই ইলমির মাঝে যার জন্য তুমি আমাকে ভালোবাসলে না? আমরা শুধু ভালো বন্ধু ছিলাম না আবরাব, আমি তোমায় ভালোবাসতাম। আর এই ইলমি আমার থেকে আমার আবরাবকে কেড়ে নিয়েছে, ওকে আমি ছাড়বো না। বলে ইলমির দিকে তেড়ে যেতে নিলে আবরার ইলমিকে নিজের দিকে টেনে নিল। ইলমি অবাক হয়ে সবটা শুনছে। ইলমি জানতো আবরার আর মিলি আপু ভালো বন্ধু, এটাও শুনেছিল আবরার আর মিলি একে অপরকে ভালোবেসে বিয়ে করতে যাচ্ছে। আর এই কথাটা মিলি একবারই নিজে তাকে বলেছিল। মিলি জানতো আবরারের মনে ইলমির জন্য ভালোবাসা আছে। আবরার ইলমিকে ভালোবাসে এটা মিলি অনেক আগে টের পেয়েছিল। আবরারের জীবন থেকে ইলমিকে সরিয়ে দিতে সে সবটা করতে রাজি ছিল। এমনকি ফুপু হিমি বেগমকে ভুলভাল বুঝিয়ে বিয়ের জন্য রাজি করায়, সাথে মিলির বাবা সৈকত সাহেবও। হিমি বেগমের মনে এই বাড়ির জন্য রাগ মূলত সৃষ্টি হয়েছে সৈকত সাহেবের জন্য। সৈকত সাহেব দিনের পর দিন মাসের পর মাস হিমি বেগমকে এ বাড়ির সম্পর্কে ভুলভাল বুঝিয়েছেন। আর বোকা হিমি বেগম সবটা শুনে নিজের মনে বছরের পর বছর রাগ ক্ষোভ জমিয়ে রেখেছেন। হিমি বেগমের রাগ থাকলেও সে কখনোই চায় না একজন মেয়ে হয়ে, একজন মা হয়ে অন্য একজন মেয়ে, নিজের মেয়ের বয়সী মেয়ের এত বড় সর্বনাশ করতে। ওখানে যদি ইলমির বদলে তার দুই মেয়ের একজন থাকতো, তাহলে শয়তানগুলো তার মেয়েকেও ছিঁড়ে ছিঁড়ে না আর ভাবতে পারেন না। হিমি বেগম ছুটে গিয়ে মিলির গালে কষে লাগালেন এক থাপ্পড়, রাগী কণ্ঠে বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।